হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা ভাইরোলজি সেকেন্ড ইয়ার ল্যাবের ক্লাসে শুরু করছি। কে কে আছেন সাথে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায় আমার কথা? থার্ড ইয়ার ল্যাবের এখন আমরা ভাইরোলজি ক্লাসে। শোনা যাচ্ছে কি না একটু নোটিফাই করুন। ওয়ালাইকুম আসসালাম। আপু হাসনা, তার কাউকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি শুরু করছি, আমাদের ক্লাস অলরেডি লেট। ভাইরোলজি আমরা পড়ছিলাম। ভাইরোলজি মনে আছে সবার? ভাইরোলজি সবার মনে আছে? ভাইরোলজি হচ্ছে স্মল ইনফেকশাস এজেন্টস কন্টেইন অনলি ওয়ান কাইন্ড অফ নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ধন্যবাদ, মনে থাকলে ভালো। আমি আরেকটু রিপিট করছি। ভাইরোলজি মানে হচ্ছে ভাইরাসের যে কোনো একটা এটা একটা স্মল ইনফেকশাস এজেন্ট যেখানে হচ্ছে যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, এনি ওয়ান, আইদার ডিএনএ অর আরএনএ। দেন হচ্ছে ভাইরোলজি মানে হচ্ছে যেখানে আমরা ভাইরাস সম্পর্কে জানব। আচ্ছা, আমরা পড়িয়েছিলাম ডেফিনেশন অফ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, স্ট্রাকচার অফ ভাইরাসেস, কেমিক্যাল কম্পোজিশন অফ ভাইরাস। আচ্ছা, আমরা পড়েছিলাম স্ট্রাকচার অফ ভাইরাসেস। অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ ভাইরাসেস আর কেমিক্যাল কম্পোজিশন অফ ভাইরাস একই বোঝায়। মানে হচ্ছে আমি পড়াচ্ছি যে স্ট্রাকচার অফ ভাইরাস। স্ট্রাকচারে আমরা পড়েছিলাম তিনটা বেসিক স্ট্রাকচার নিয়ে ভাইরাস গঠিত হয়। একটা হলো নিউক্লিক অ্যাসিড, আরেকটা হলো প্রোটিন কোড, এবং আরেকটা হলো এনভেলপ। এনভেলপটা সবার থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে যাদের থাকবে না তাদেরকে আমরা নন এনভেলপড ভাইরাস বলবো, আর যাদের থাকবে তাদেরকে আমরা এনভেলপড ভাইরাস বলবো। আর একটা প্রোটিন কোড থাকবে, ক্যাপসিড। আর থাকবে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এটা ছাড়া আর কিছু, এখানে আরও কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের জানতে হবে। এগুলো বুঝলে আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে। আচ্ছা, সেগুলো কি? ক্যাপসিড। ক্যাপসিড আমরা পড়েছিলাম, সো আমরা এখন আবার জানবো। ক্যাপসিড হচ্ছে প্রোটিন কোড দ্যাট এনক্লোজেস দ্য নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে প্রোটিন কোডটা থাকে সেটাই হলো ক্যাপসিড। ক্যাপসিড ইজ the protein code that encloses the nucleic acid. আচ্ছা, আমরা পড়েছিলাম না, আমরা পড়েছিলাম নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আরএনএ অ্যান্ড জেনেটিক ডিএনএ আরএনএ দ্যাট ক্যারিজ দ্য জেনেটিক ইনফরমেশন। এই নিউক্লিক অ্যাসিডকে ঘিরে রাখে হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড হচ্ছে একটা প্রোটিন কোড, যেটা আমরা এখানে পড়েছিলাম। প্রোটিন কোড, প্রোটিন কোড ইজ এ ক্যাপসিড। সো ক্যাপসিড মানে আমাদের জানতে হবে ক্যাপসিড ইজ এ প্রোটিন কোড। এটা একটা প্রোটিন কোড দ্যাট এনক্লোজেস দ্য নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, শুধু শোনা গেলে হবে না, বোঝা যেতে হবে। আর যদি বোঝা না যায়, মানে বুঝতে না পারেন, আমাকে নোটিফাই করবেন, ঠিক আছে? আর একটা ব্যাপার আছে হচ্ছে ক্যাপসোমিয়ার। আচ্ছা, আমি বারবার বলে রাখছি, আপনাদের বইয়ের নাম আমি জানি না, আপনারা কোন বই ফলো করেন। তো এটাই পড়তে হবে এমন কোনো কথা নয়। আমি একটা বই ফলো করছি, এটা আপনাদের বই, যেটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি ফর নার্সিং অ্যান্ড এল্ড হেলথ স্টুডেন্টস। হ্যাঁ, এখন আপনারা যে বই ফলো করবেন আপনারা সেই বই থেকেও পড়তে পারেন। মানে হচ্ছে সেম আপনাদের
ইয়াতে সিলেবাসে যে টপিকগুলো আছে এবং পরীক্ষায় যে টপিকগুলো ফ্রিকুয়েন্টলি আসে ওই টপিকগুলা আপনারা আপনাদের বই থেকে বা আমার এখান থেকে মিলিয়ে ব্যাপারটা পড়ে নেবেন, মানে আপনাদের মতো গুছিয়ে পড়ে নেবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে টার্মগুলো বুঝিয়ে দেবো, যে টার্মগুলো আপনারা যে কোনো বই থেকে দেখলেই যাতে বুঝতে পারেন যে এই টার্মগুলো কী। ওয়ালাইকুম আসসালাম সাজিদা শ্রাবণী। আচ্ছা, আনফর্চুনেটলি আমি আপনাদের কাউকে চিনি না, মানে এখানে শুধু যতটুকু নাম দেখছি। আশা করি লকডাউন খুলে গেলে তখন সবার সাথে আবার পরিচিত হওয়া যাবে। আচ্ছা, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারেন? যেহেতু আমি নতুন, আপনাদের ক্লাসের জন্য নতুন, আমি আপনাদের আগে ক্লাস নিই নাই, সো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আশা করি শুনতে শুনতে ঠিক হয়ে যাবে। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বারবার বলবেন, আমি বারবার বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। আসলে ফেস বাই ফেস ক্লাস নিলে হয় কি, বোঝা যায় কার কী বুঝতে অসুবিধা, কে কী ধরনের স্টুডেন্ট, কে কতটুকু ক্যাচ করতে পারে। আমি তো এখন ব্লাইন্ডলি ক্লাস নিচ্ছি, কিছু করার নাই। কোভিড-19 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে প্রযুক্তিকে ব্যবহার করা অনেক বেশি শিখিয়েছে, তো আমরা এটার এখন অ্যাডভান্টেজ নিচ্ছি। ওকে, এখন যেটা বলছিলাম, ক্যাপসোমিয়ার আর মরফোলজিক্যাল ইউনিট সিন ইন দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ অন দ্য সারফেস অফ দ্য ভাইরাস পার্টিকেলস। এটা হচ্ছে একটা মরফোলজিক্যাল ইউনিট, মানে ইউনিট আর কি। থ্যাংক ইউ সাজিদা শ্রাবণী, থ্যাংক ইউ। ক্যাপসোমিয়ার আর দ্য মরফোলজিক্যাল ইউনিট seen in the electron microscope. ওয়ালাইকুম আসসালাম রুবেল ইসলাম। আচ্ছা, এটা হচ্ছে এই ক্যাপসোমিয়ারগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় অন দ্য সারফেস অফ দ্য ভাইরাসের সারফেসের মধ্যে দেখা যায়। আচ্ছা আচ্ছা, এভাবে ক্লাসে আপনাদের সুবিধা হয় নাকি জুমে ক্লাস নিলে বেটার হবে? মানে এভাবে ক্লাস নিলে আপনারা বুঝতে পারেন কি না, সুবিধা হয় কি না? আচ্ছা ঠিক আছে, পরে জানাবেন। আচ্ছা, এরপরে আমরা যে পড়েছিলাম নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা জানি এটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ মেকিং আপ দ্য জিনোম, ওরাই হচ্ছে জিনোমটা মেক করে ইনসাইড দ্য ক্যাপসিটের ভিতরে থাকে। যদি আচ্ছা, যদি ক্যাপসিড হয়, ক্যাপসিডের ভিতরে হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডটা থাকে। আমি আগেও নিউক্লিক অ্যাসিডের পরিচয় দিয়েছি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে, সরি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তানি। হুম, আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, আপনাদের কাছে যে বইটা আছে, আচ্ছা আপনাদের কাছে কি কোনো বই আছে ভাইরোলজির কোনো বই কি আছে? যে বইটা আছে সেখান থেকে মিলিয়ে নেবেন, এবং পরীক্ষায় কোন ধরনের কোয়েশ্চেন আসে ওই কোয়েশ্চেনে আপনাদের যদি প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক থাকে ওখান থেকে পড়ে যে টপিকগুলো আমি পড়াচ্ছি। আচ্ছা, এভাবেই নিতে বলছেন, আচ্ছা ঠিক আছে। যে টপিকগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি ওগুলা আপনাদের কোয়েশ্চেন ব্যাংক যদি থাকে কোয়েশ্চেন ব্যাংকের সাথে প্লাস আপনাদের কাছে যে বুকটা আছে ওই বুকের সাথে মিলিয়ে পড়ে নেবেন, যাতে পরীক্ষার সময় এই টপিকগুলো আর রিপিট করতে না হয়। হুম, এন্ডেভার তো এন্ডেভার ভাইরোলজি, আচ্ছা এন্ডেভার তো একটা গাইড বুক।
আচ্ছা ঠিক আছে, গাইড বুকটা আমরা পাশাপাশি দেখতে পারি, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব একটা মেন বুক পাশে রাখতে। হ্যাঁ, মেন বুকের সাথে গাইড বুক দুটোটা মিলিয়ে পড়ব। গাইড যদি পড়ি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো মানে ঠিক কোন টপিকটা পড়া লাগবে। আর যদি আমরা মেন বুকটা পাশাপাশি রাখি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, মানে পুরো ব্যাপারটা আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড হলো ইজ দ্য ডিএনএ আচ্ছা, আমি যে আপনাদেরকে টাইপস পড়িয়েছিলাম, আরেকটু বলে রাখি, আগে একটু প্রিভিয়াস স্লাইডে যাচ্ছি। এই যে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম এনভেলপ ভাইরাস আর নন এনভেলপ ভাইরাস, মানে ডিএনএ এবং আরএনএ ভাইরাস। তার মধ্যে ডিএনএ এনভেলপ অ্যান্ড নন এনভেলপ, আর হলো আরএনএ এনভেলপ অ্যান্ড আরএনএ নন এনভেলপ। এটা ছাড়াও আরও অনেকভাবে ক্লাসিফাই করা যায়, মানে হচ্ছে ক্যাপসিড সামারির উপর করা যায়, ভিরিয়নের উপর করা যায়, মানে এনভেলপ নাকি নন এনভেলপ, আবার ওদের ফিজিক্যাল টাইপ অফ নিউক্লিক অ্যাসিডের উপরও করা যায়। অনেকভাবে এই ওদেরকে করা যায়, টাইপগুলোকে ভাগ করা যায়। এখন আপনাদের বুকে যেটা আছে বা যেটা আপনাদের জন্য সুবিধা হয় আপনারা সেটা পড়বেন। কে বুঝে যায় কি বলতে চাচ্ছি? আচ্ছা, তাহলে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড ইজ দ্য ডিএনএ অর আরএনএ, is the DNA or RNA making up the genome. এটা এভাবে করে একদম হুবহু আপনাদের ইয়েটা পড়া লাগবে না, ডেফিনেশনটা পড়া লাগবে না। এটা হচ্ছে মানে বোঝার জন্য বলছি, মানে আমি অ্যাকুরেটলি বলছি, কিন্তু আপনারা বুঝে গেলেই হবে, ব্যাপারটা নিজের মতো করে বললে হবে। যদি জিজ্ঞেস করেন নিউক্লিক অ্যাসিড কী, তাহলে আপনারা বলবেন যে নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ আর আরএনএ। ডিএনএ আর আরএনএকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। আর ডিএনএ আর আরএনএ কী করে? ওরাই হচ্ছে জিনোমটাকে তৈরি করে, মেকিং আপ জিনোম। আচ্ছা, ওরা জিনোম তৈরি করে, এরপরে তারা কি করে, তারা কোথায় থাকে? ওটা যদি কোয়েশ্চেন আসে তখন হচ্ছে তারা থাকে ইনসাইড দ্য ক্যাপসিড। আচ্ছা, এরপরে কি? এরপরে হলো এনভেলপ। এগুলাই মূলত, এই টার্মিনোলজিগুলোই হচ্ছে তার কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে আসে। আমি জানি না আপনাদের টপিকে এখানে দুইটা কম্পোজিশন লিখেছে, এখানে টপিকের মধ্যে মানে সিলেবাসে লিখেছে স্ট্রাকচার অফ ভাইরাসেস, কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য ভাইরাসেস। অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ ভাইরাসেস অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশন অফ ভাইরাসেস একই বোঝায়, মানে কেমিক্যাল কম্পোজিশন মানে হচ্ছে কী কী আছে, এবং স্ট্রাকচারও হচ্ছে ভাইরাসে কী কী আছে। তবে স্ট্রাকচার অফ ভাইরাসেসের মধ্যে ভাইরাসের মানে ভাইরাসটা হয়তো আপনাদের একটু ফিগারটা হয়তো দেখার লাগতে পারে, মানে আপনারা ফিগারটা একটু এঁকে দেখতে পারেন, তাহলে হচ্ছে বুঝে যাবেন যে একটা নিউক্লিক অ্যাসিড থাকে করে, তার বাইরে একটা ক্যাপসিড থাকে, এবং তার বাইরে একটা এনভেলপ থাকে। কোনো কোনো ভাইরাসে থাকে, কোনো কোনো ভাইরাসে থাকে না। আচ্ছা, আপনাদের এত কঠিন করে পড়া লাগবে না, আমি শুধু বোঝার সুবিধার্থে বলছি। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড। এরপরে বলতে পারি, আরেকটা স্লাইড নিচ্ছি। এরপরে হলো এনভেলপ। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো ভাইরাসে থাকে। এনভেলপ কি? এনভেলপ এনক্লোজেস দ্য ক্যাপসিড। এনভেলপ কি করে? ক্যাপসিডকে এনক্লোজ করে। আচ্ছা, এনভেলপ এনক্লোজ করে ক্যাপসিডকে। আচ্ছা, এরপরে জানতে হবে ভিরিয়ন কি। ভিরিয়ন একটা ইম্পর্টেন্ট টার্ম, এটা জানতে হবে। এটা হচ্ছে একটা কমপ্লিট ইনফ্যাক্টিভ ভাইরাস পার্টিকেল, মানে কোনো একটা ভাইরাস পার্টিকেল যদি ইনফ্যাক্টিভ হয়, মানে সে যখন ইনফেকশন করতে পারবে তখন আমরা তাকে ভিরিয়ন বলবো। ভিরিয়ন টার্মটা মুখস্থ করতে হবে। ভিরিয়ন ইজ দ্য আমার মনে হয় আমি যতটা আস্তে আস্তে লিখছি এবং বলছি আপনাদের, আমি বলার সাথে সাথে পড়া হয়ে যাওয়ার কথা। তো
তো এটা আমি বলছি, প্লাস আমি অনেক সময় নিয়ে লিখছি, আপনারা সাথে সাথে যদি সময় নিয়ে লিখে ফেলেন এবং সেগুলো যদি আপনারা আজকের মধ্যেই, নট কালকে, নট টুমরো, ঠিক আছে, আজকের মধ্যে যদি বাসায় একটু চেষ্টা করেন, মানে হচ্ছে আবার একটু আপনাদের কাছে যে বইগুলো আছে তার সাথে রিডিং দিয়ে মিলিয়ে নেন, কিংবা কোনো নোটস যদি রেডি করার লাগে নিজেদের সুবিধার্থে যদি করে রাখেন, তাহলে আমার মনে হয় যে এগুলো আপনাদের আর কখনো পড়া লাগবে না, আপনাদের কাছে এগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, ভিরিয়ন ইজ দ্য কমপ্লিট infective virus particle. আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা জানলাম ক্যাপসিড, ক্যাপসুমিয়ার, নিউক্লিক অ্যাসিড, এনভেলপ, ভিরিয়ন, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আরেকটা ব্যাপার জানতে পারি, এটা হচ্ছে, আচ্ছা, আরেকটা টার্ম বলতে পারি, ভিরিওয়েড। ভিরিওয়েড টার্মটা আপনাদের হয়তো মাঝে মাঝে পড়বে, তখন বুঝতে যাতে সুবিধা হয়, ঠিক আছে। ভিরিওয়েডস হচ্ছে স্মল সার্কুলার আরএনএ। আচ্ছা, এটা হচ্ছে স্মল একটা সার্কুলার আরএনএ processing no capsid or envelope. They are associated with the certain plant disease. মানে হচ্ছে ভিডিওটা প্ল্যান্ট ডিজিজের অ্যাসোসিয়েশন করা, ওইটা প্ল্যান্ট ডিজিজ ছাড়া অন্য কোনো ডিজিজ করে না। প্রসেসিং নো ক্যাপসিড অর এনভেলপ, মানে এটা একটা ছোট একটা স্মল পার্টিকেল, শুধুমাত্র আরএনএ, এখানে কোনো ক্যাপসিড নাই, কোনো এনভেলপ নাই। আচ্ছা, তো ভিরিয়ন আর ভিরিওয়েড এগুলোর মধ্যে সামান্য মানে এগুলো সবসময় একই রকম মনে হতে পারে, সেজন্য বললাম। ভিরিয়ন মানে কি তাহলে কমপ্লিট ইনফেক্টিভ ভাইরাস পার্টিকেল, আর ভিরিওয়েড কিন্তু কোনো ভাইরাস পার্টিকেল না, এটা কি, এটা একটা স্মল আরএনএ যেটা কোনো ক্যাপসিড নেই, কোনো এনভেলপ নেই, ওরা সাধারণত প্ল্যান্ট ডিজিজগুলোতে থাকে। আচ্ছা, প্রিয়ন কি পড়তে হবে আমাদের, আরেকটা টার্ম পড়তে হবে, প্রিয়ন, PRION। প্রিয়ন কি? প্রিয়ন হচ্ছে সিঙ্গেল টাইপ অফ প্রোটিন উইথ নো নিউক্লিক অ্যাসিড, মানে এটা একটা প্রোটিন, আবার এটা ছিল ভিরিওয়েড কি ছিল, এটা একটা আরএনএ ছিল, আর এটা কি সিঙ্গেল টাইপ অফ প্রোটিন। যদি এই পড়াগুলো একটু কঠিন হয়ে যায় আপনাদের জন্য, আমি জানার জন্য বলছি, এগুলো ওভাবে মুখস্থ করা লাগবে না, তবে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে ভিরিওয়েড কি, প্রিয়ন কি, ভিরিয়ন কি, এই তিনটা জিনিস আসতে পারে, তো একটু দেখে নেবেন আপনাদের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোতে কীরকম ছিল, যদি থাকে পড়বেন, না থাকলে শুধু বোঝা গেলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি, প্রিয়নটা কি, সিঙ্গেল একটা প্রোটিন, সিঙ্গেল প্রোটিন উইথ নো নিউক্লিক অ্যাসিড কম্পোনেন্ট অ্যান্ড ইনফেকশাস পার্টিকেলস, এটা কিন্তু ইনফেকশাস পার্টিকেলস, ঠিক আছে, উইথ, এটা ছোট একটা প্রোটিন, বাট এটাতে কোনো কি নাই, নো নিউক্লিক অ্যাসিড, কোনো নিউক্লিক অ্যাসিড নাই, মানে হচ্ছে আরএনএ ডিএনএ নাই, কিন্তু ভিডিওটা কী ছিল, আরএনএটা ছিল। প্রিয়নে কি, শুধুমাত্র প্রোটিন আছে, প্রোটিন মানে ক্যাপসিডটা আছে, ভিরিয়ড কী ছিল, আরএনএ আছে, কিন্তু কোনো ক্যাপসিডও নেই, কোনো এনভেলপও নাই। আর প্রিয়নটা কি, এটা একটা প্রোটিন মানে আরএনএ অথবা ডিএনএ, সরি, মানে হচ্ছে ক্যাপসিড, কিন্তু এখানে কি নেই, নো নিউক্লিক অ্যাসিড কম্পোনেন্ট, মানে কোনো আরএনএ নেই, কোনো ডিএনএ নেই। ইনফেকশাস পার্টিকেলস, সরি। আচ্ছা, এতটুকু বোঝা গেছে সবার, এতটুকু সবাই বুঝেছেন, মানে কেমিক্যাল যে ব্যাপারগুলো আছে ওগুলো সব বুঝেছেন।
ধরে নিচ্ছি আপনারা বুঝেছেন। কেউ একজন রেসপন্স করেন এর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। এটা আমার ক্যাপসিড, ক্যাপসোমিয়া, নিউক্লিক অ্যাসিড, অ্যানভেলপ, ভিরিয়ন, ভিরিয়েট, প্রিয়ন, এগুলোর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। ওকে, আমি নেক্সটে প্রসিড হচ্ছি। এখন আমি পড়েছিলাম না ক্লাসিফিকেশনটা, আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যে ক্লাসিফিকেশনটা ডিএনএ ভাইরাস হতে পারে, আরএনএ ভাইরাস হতে পারে, অনেক কিছুর উপর নির্ভর করে হতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝে গেলে তো ভালো। আচ্ছা, তো এই ক্লাসিফিকেশনটা বিভিন্ন কিছুর উপর হইতে পারে। এখন আপনাদের পরীক্ষায় মানে আপনাদের বুকে কোনটা আছে ওইটার উপর নির্ভর করে পড়বেন। এখন আমি যদি এটাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে ভাগ করতে যাই, এক, দুই, তিন, চার, পাঁচ। হ্যাঁ, এক, দুই, তিন। আচ্ছা, এখন ধরেন আমরা যদি এটাকে নিউক্লিক অ্যাসিড কোর হিসেবে, আমি জাস্ট দেখাবো যে আমরা কত ধরনের ভাগ করতে পারি। নিউক্লিক অ্যাসিড কোরের উপর নির্ভর করি, তখন এটা হয়েছে দুই প্রকার। মানে হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এটাকে ক্যাপসিডের উপর নির্ভর করে ভাগ করি, ক্যাপসিডের উপর নির্ভর করে এখানে আবার ইকোসাহেড্রাল অথবা কমপ্লেক্স, কমপ্লেক্স, আবার দেখা যাচ্ছে আরএনএকেও সেম ইকোসাহেড্রাল কমপ্লেক্স, এভাবে করে ভাগ করা যায়, অথবা হেলিক্যাল, তিনটা ভাগে ভাগ করা যায়। এইগুলো আপনাদের মানে তেমন একটা মুখস্থ করা লাগবে না, আপনারা শুধু কয়েকটা ভাইরাসের নাম পড়লেই হবে। একটু কঠিন হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, আমি খুব দ্রুত শেষ করছি এগুলা। ইকোসাহেড্রাল, আমি শুধু দেখাতে চাচ্ছি যে ভাইরাসকে কতভাবে ভাগ করা যায়। কারণ আপনারা যখন পড়তে যাবেন, যখন দেখবেন যে আপনাদের বুকে অন্যরকম আছে বা অন্য কোথাও অন্যরকম আছে, তখন মনে হবে যে ম্যাম একটা পড়িয়েছে, এখানে আমরা আরেকটা পাচ্ছি। সেজন্য বোঝাতে চাচ্ছি যে বিভিন্নভাবে বিভিন্ন বুকে থাকতে পারে। কখনো নিউক্লিক অ্যাসিড কোড দিয়ে ভাগ করছে, কখনো প্রোটিন প্রোটিন ক্যাপসিড প্রোটিন লেয়ারটা দিয়ে ভাগ করছে। এটাকে বলছে যে এরপরে হতে পারে হ্যালিক্যাল। আমি এক্সাম্পলগুলো আর বলবো না, এক্সাম্পলগুলো আগে বলেছিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি ভাগ করি, আমরা এটাকে ভিরিয়নের উপর মানে অ্যানভেলপ নাকি নন অ্যানভেলপ এটার উপর নির্ভর করে ভাগ করতে পারি। মানে হচ্ছে সবাই কমে গেছে কেন? পড়া কি ভালো লাগছে না? আচ্ছা, নন অ্যানভেলপ এগুলোর উপর ভাগ করতে পারি। এগুলোকে যদি ভাগ করি তখন আমাদেরকে বলতে হবে যে দোনোটাতে অ্যানভেলপ মানে আরএনএ অ্যানভেলপ অথবা আরএনএ নন অ্যানভেলপ। হ্যাঁ, সেম এগুলো আবার আবার সেম জিনিসগুলা। আচ্ছা, তখনও কিন্তু আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। আচ্ছা, আমাকে একটু বলতে হবে যে আপনাদের পড়া বুঝতে পারছেন কি না। নিউক্লিক অ্যাসিড মানে ফিজিক্যাল টাইপ অফ নিউক্লিক অ্যাসিডের উপর যদি ভাগ করি, তখন হতে পারে যে এসএস সার্কুলার, ডিএস সার্কুলার, ডিএস, এসএস
সার্কুলারাইসিস সিগময়েড, এগুলো একটু আপনাদের কঠিন হয়ে, যেগুলো কখনো দিবে না। তবে অ্যানভেলপ, নন অ্যানভেলপ, ডিএনএ, আরএনএ, ক্যাপসিডের উপর নির্ভর করে ইকোসাহেড্রাল কমপ্লেক্স, এগুলোর উপর নির্ভর করে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেগুলো এক্সাম্পল যদি আমি লিখতে যাই, এক্সাম্পলে অনেক কিছু লেখা যাবে, মানে ভাইরাসগুলোর নাম যেগুলো আমরা গতকালকে আপনাদেরকে বলে ফেলেছিলাম। ধরেন ডিএনএর মধ্যে অ্যানভেলপ, ডিএনএ অ্যানভেলপ যেগুলো বলেছিলাম ওগুলো এখানে হবে, ডিএনএ নন অ্যানভেলপগুলো হচ্ছে এখানে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আরএনএ অ্যানভেলপ, আরএনএর অ্যানভেলপগুলা এবং আরএনএ নন অ্যানভেলপগুলো, এগুলো যদি আপনারা পাশাপাশি বসে দেন তাহলে আপনারা এক্সাম্পলটা জানতে পারবেন, মানে বুঝতে পারবেন যে কোনটার আন্ডারে কোনটা পড়ছে। ওকে, আমরা এখন নেক্সট দেন আমরা এতটুকু শেষ করেছিলাম। এরপর আমরা ভাইরাল রিপ্লিকেশনে যাব। আজকে আমরা আরেকটা নতুন টপিক পড়ব, যেটা হচ্ছে ভাইরাল রিপ্লিকেশন। এখন ভাইরাল রিপ্লিকেশন মানে কি? ভাইরাল রিপ্লিকেশন মানে হচ্ছে যে রিপ্রোডিউস অনলি ইন, আচ্ছা, ওরা লিভার সেলে রিপ্রোডিউস করে, এটা লাগবে না, মানে রিপ্রোডাকশনটাকে বলছে ভাইরাল রিপ্লিকেশন। ঠিক আছে, তো ভাইরাল রিপ্লিকেশনে কিছু স্টেপস আছে, বেশ কয়েকটি স্টেপস পার হয়ে, আচ্ছা এটা আপনাদের সিলেবাসে আছে, এটা লাগবে। তবে পরীক্ষায় মনে হয় না এত কঠিন কিছু দিবে, এটা একটু টাফ আর কি। হ্যাঁ, ভাইরাল রিপ্লিকেশন কীভাবে হয়? ভাইরাল রিপ্লিকেশন হচ্ছে অ্যাটাচমেন্ট হবে, পেনিট্রেশন হবে, আনকোটিং হবে। আচ্ছা, এখন বোঝা যায়? বোঝা যায় কি না একটু বলতে হবে। এখনো বোঝা যায় না? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা পড়বো ভাইরাল রিপ্লিকেশন। ভাইরাল রিপ্লিকেশন মানে কি, ও কীভাবে ভাইরাসগুলো কীভাবে রিপ্রোডিউস করে, কীভাবে রিপ্রোডিউস করছে আমরা এটা জানবো। আচ্ছা, বায়োলজিতে আপনাদের তেমন কিছু নাই, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। মনীষা দাস মিশু, থ্যাংক ইউ। আবু হাসনাত, থ্যাংক ইউ। কোঅপারেট করার জন্য ধন্যবাদ। কোঅপারেট না করলে আসলে আমি কীভাবে বুঝবো সব কিছু ঠিক আছে কিনা, যেহেতু ওয়ান ওয়ে ক্লাস হচ্ছে। আচ্ছা, ভাইরাল রিপ্লিকেশন হতে পারে অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোটিং। আমি একটু বলে রাখি ব্যাপারগুলো, তারপর আমি ডিটেলসে বলবো। দেন জিন এক্সপ্রেশন অ্যান্ড জিনোম রিপ্লিকেশন, দেন অ্যাসেম্বলি অ্যান্ড রিলিজ। আচ্ছা, অ্যাটাচমেন্ট মানে কি? অ্যাটাচমেন্ট মানে হচ্ছে ভাইরাল রিসেপ্টরগুলো যখন রিকগনাইজ করবে অ্যান্ড বাইন্ড টু দ্য হোস্ট সেল রিসেপ্টর, মানে কোনো একটা হোস্ট সেল রিসেপ্টরে ভাইরাস কী করবে, আসবে, এসে সে হোস্টটাকে, মানে যে হোস্টের মধ্যে ও থাকবে সেই হোস্টটাকে সে রিকগনাইজ করে সেখানে ওই হোস্টের সাথে বাইন্ড করবে। আপনাদের বইয়ে যদি কোনো ফিগার থাকে আপনার ফিগারটা দেখতে পারেন, আমি একবার বলে নিচ্ছি, ঠিক আছে? তারপর আমি একটা ফিগার দেখাবো আপনাদেরকে। দেন হচ্ছে রিপ্লিকেশন, ও কী করবে, হোস্ট সেলের সাথে, সেল রিসেপ্টরের সাথে লাগবে, এটাকে বলছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচ হওয়া মানে লেগে থাকা, লাগা। হ্যাঁ, পেনিট্রেশন মানে কি, বিদ্ধ করা। পেনিট্রেশন হচ্ছে ডাইরেক্ট থ্রু সেল মেমব্রেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে হবে। কোনো বই নেই কেন আপনাদের? কোনো বই নেই? আচ্ছা, কোনো একটা বই থাকলে ভালো হতো। আচ্ছা, বই যদি নাও থাকে, এখন গুগলে অনেক ধরনের পাওয়া যায়, আপনারা পাশাপাশি গুগল থেকেও দেখে নিতে পারেন। বা আপনাদের বইগুলো যদি পিডিএফ থাকে কি না আমি ঠিক জানি না, বা আপনাদের বইয়ের নামগুলো জানলে হয়তো আমি পিডিএফ বের করে নিতে পারতাম। আচ্ছা, যাই হোক, আপনারা যদি কনসেপ্টটা রাখেন তাহলে যে কোনো, আমি তো সব কিছুই লিখে দিচ্ছি, আমরা তো যে কোনো কিছুই লিখছি। সো যদি যে কোনো বই থেকে যখনই আপনারা দেখবেন তখনই এই ব্যাপারগুলো বুঝে নিতে পারবেন। আপনারা যদি বই না থাকে আপনারা একটা কাজ করবেন, আপনাদের সিলেবাস তো আছে, সিলেবাসের সাথে মিলিয়ে নেবেন পড়াগুলো, মানে টপিকগুলো পড়ানো হচ্ছে কি না এবং কোন টপিকটা পড়াচ্ছি, কোন টপিকের আন্ডারে কি কি পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এখন পড়ছিলাম পেনিট্রেশন মানে কি, বিদ্ধ করা, ডাইরেক্ট থ্রু সেল মেমব্রেন অর ফিউশন উইথ দ্য সেল মেমব্রেন। কোনো সেল মেমব্রেনের সাথে ও, মানে হতে পারে ডাইরেক্টলি লাগছে অথবা হতে পারে যে ফিউশন করে লাগছে, যে কোনো একটা হতে পারে। এরপরে হতে পারে আনকোটিং মানে কি, রিলিজড ফ্রম ক্যাপসিড বাই এনজাইম।
এনজাইম, এনজাইমের মাধ্যমে ও কী করবে, কিছু এনজাইম নিঃসরণ করবে। এনজাইম নিঃসরণ করে কী করবে, ফ্রম রিলিজড ফ্রম ক্যাপসিড বাই এনজাইম, মানে কী করবে, ক্যাপসিড থেকে রিলিজ হয়ে যাবে। আনকোটিং, আনকোটিং মানে তো ক্যাপসিডের সাথে ছিল, সাথে ক্যাপসিডটা ছিল, তাহলে কী হবে, ওখান থেকে রিলিজ হয়ে যাবে। অ্যান্ড এক্সপ্লোর নিউক্লিক অ্যাসিড ইনটু দ্য সাইটোপ্লাজম, মানে হচ্ছে সাইটোপ্লাজমের সাথে। আমাদের পরীক্ষা শেষ হতে ফেব্রুয়ারি চলে আসছে, এরপর লকডাউন। আচ্ছা আচ্ছা, আপনাদের তো নতুন টপিক, তাহলে তো কোনো ব্যাপারই না, আস্তে আস্তে পড়বেন, কোনো সমস্যা নেই। সবগুলো বুঝে নেন ব্যাপারগুলো, টোটালি ব্যাপারটা মাথায় রাখবেন। পড়াটা যখন সব কমপ্লিট হয়ে যাবে, এরপরে যখনই আপনি বই পড়বেন তখন দেখবেন যে বোঝা যাচ্ছে। আর আমার একটা অনুরোধ থাকবে, আমরা যে পড়াগুলো পড়ছি ওগুলো কিন্তু সাথে সাথে দেখতে হবে। সাথে সাথে আমি যেগুলো পড়িয়ে দিচ্ছি আমি তো লিখে দিচ্ছি, হ্যাঁ, আপনারা পাশাপাশি লিখে ফেললে তাহলে হবে কি, পরবর্তীতে যে কোনো বই দেখলেই আপনারা এটা জানতে পারবেন। আচ্ছা, আমাদের ক্লাস তো শেষের পথে, প্রায় লাস্ট, আচ্ছা একদম লাস্ট মিনিটে আছি। আমি এটা একটু দ্রুত শেষ করি, হ্যাঁ। জিন এক্সপ্রেশন অ্যান্ড জিনোম রিপ্লিকেশন, এরপরে কী করবে, সে তো আনকোটিং করবে ডিএনএ আর আরএনএটাকে সাইটোপ্লাজমে এক্সপোজ করবে, তারপরে জিন এক্সপ্রেশন করবে, আর কি করবে, রিপ্লিকেশন করবে, মানে হচ্ছে রিপ্রোডিউস করবে একটা থেকে একটা, হ্যাঁ। তারপরে কী হবে, অ্যাসেম্বলি অ্যান্ড রিলিজ বাই দ্য বার্ডিং অ্যান্ড সেল লাইসিস, এরপরে কী করবো, ওরা সেলগুলোকে ধ্বংস করে ফেলবে, যে হোস্ট সেলে আছে ওগুলো ধ্বংস করে ফেলবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ধরুন মানে আমি এক্সাম্পল, আমি রাফলি আঁকছি। ধরেন যে এটা একটা ক্যাপসিড, হ্যাঁ, এটা একটা এখন ভিতরে যদি নিউক্লিক অ্যাসিড থাকে, ধরেন ডিএনএ অথবা আরএনএ কিছু একটা আছে, আর এটার বাইরে আছে হচ্ছে ক্যাপসিড, মানে এটা একটা ক্যাপসিড লেয়ার, হ্যাঁ। ক্যাপসিড লেয়ারের বাইরে থাকবে এনভেলপ, এটা হচ্ছে আমাদের এনভেলপ। তো এখন ও যখন রিপ্লিকেশন করবে, ওর যে 5টা স্টেপ পড়িয়েছে, ওই স্টেপগুলো দেখেন। প্রথমে কি করবে, ধরেন এটা একটা হোস্ট সেল, এটা একটা সেল, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি, এটা একটা সেল। তো সেলের সাথে, সরি, আমি দুটো একসাথে সেট করতে গিয়ে ভালো মতো দেখা যাচ্ছে না, ওকে। এখন ধরেন এটা একটা হোস্ট সেল, ও হচ্ছে হোস্ট। এখন একটা ডিএনএ আসবে, ও কী করবে, ও হতে পারে যে প্রথমে অ্যাটাচ হবে বডির সাথে, তারপর কী করবে, কোনোটা ডাইরেক্টলি ফিউজড হয়ে যেতে পারে, এই যে ওর এখানটার সাথে ফিউজড হয়ে যেতে পারে, আবার কোনোটা পেনিট্রেশন করতে পারে, পেনিট্রেশন করে মানে বিদ্ধ করে ঢোকা, ঠিক আছে। পেনিট্রেশন করে কী করবে, এখানে তো চলে আসবে। তারপর ওর যে কোডটা ছিল, ও কী করবে, ক্যাপসিড থেকে, এই যে এখানে ক্যাপসিডের বাইরে একটা নিউক্লিয়ার, এই যে একটা এনভেলপ আছে না, ও এনভেলপটাকে রিলিজ করে ফেলবে, রিলিজ ফ্রম ক্যাপসিড। ও ক্যাপসিড থেকে, এনভেলপ তো সবার থাকবে না, এই ক্যাপসিড থেকে কী করবে, রিলিজ হয়ে যাবে। তখন এই যে জাস্ট এই ডিএনএ আরএনএটাই থাকবে, মানে এটাই থাকবে, হ্যাঁ। ধরেন এখান থেকে ও রিলিজ করে শুধুমাত্র এই এই যে ডিএনএ আরএনএটাই থাকবে। এটাই কি করবে, এখানের মধ্যে জিন এক্সপ্রেশন, ডিএনএ আরএনএ এগুলো আরও ডিপের পড়া, জিন এক্সপ্রেশন করতে থাকবে ও, মানে আমি আবার রাখছি যদি বোঝা না যায়। জিন এক্সপ্রেশন করবে, ওখানে কি করবে, ও রিলিজ করবে, এবং ওখানে এসে কি করবে, রিপ্লিকেশন করে অনেকগুলো সেল বেড়ে পুরো হোস্ট সেলটাকে সে নষ্ট করে ফেলবে, হ্যাঁ। পুরো হোস্ট সেলটাকে সে নষ্ট করে ফেলবে, বোঝা যায়? হ্যাঁ, আমার পড়া শেষ, রিপ্লিকেশন পড়া শেষ। আমি অলরেডি অন্যজনের ক্লাস থেকে 5 মিনিট নিয়ে নিয়েছি। আমি আসলে খুব শর্টকাট ক্লাস শেষ করতে পারি না। হ্যাঁ, বোঝা গেছে, একটু আমাকে ফিডব্যাক দেবেন, তারপর আমি রেখে দেবো। তাহলে ভাইরাল রিপ্লিকেশনের প্রসেসগুলো তো আমি বলেছি, আপনারা শুধু নামগুলো মুখস্থ করেন, পরবর্তীতে আমি লিখিয়ে দেবো নেক্সট ক্লাসে। আমাকে একটু কমেন্ট করতে হবে যে আপনারা বুঝেছেন কি না, তারপর আমি ক্লাসটাকে শেষ করে দেব। হ্যাঁ, আমাকে একটু বলতে হবে। এটা তো তেমন বেশি ইম্পর্ট্যান্ট, আমি আরেকটু রিভিউ করছি। আমরা তো পড়েছিলাম কোনটা ক্লাসিফিকেশন অফ ভাইরাস, তো ওইটাকে আজকে একটু জানলাম। প্রথমে আমরা তো জেনেছি যে ভাইরাসের 3টা জিনিস আছে, এগুলো ছাড়া ভাইরাসের কিছু আলাদা কিছু টার্মিনোলজি আছে যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় পাবেন, ক্যাপসোমিয়ার, নিউক্লিক অ্যাসিড, দেন এনভেলপ, ভিরিয়ন, ভিরোয়েড, প্রিয়ন, এগুলো যদি বুঝেন তাহলে সুবিধা হবে। সব ভালো বুঝেছেন, রুবেল ইসলাম, আচ্ছা একজন বলেছেন।
আচ্ছা, ধন্যবাদ রুবেল ইসলাম। তাহলে আপনার বাড়ির কাছে রইলো, সেটা হচ্ছে বাকিরা যদি না বুঝে তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আচ্ছা, মোহাম্মদ সুমনও বুঝেছে বললো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের এগুলার নাই, আপনাদের এগুলার সাথে সাথে নোট করে নেবেন আমি লেখার সাথে সাথে। ওকে ওকে। তাহলে ক্লাসিফিকেশন অফ ভাইরাস আমি আপনাদেরকে দেখালাম ডিএনএ আরএনএ আর এনভেলপ নন এনভেলপের উপর। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে এই যে নিউক্লিক অ্যাসিডের উপর নির্ভর করে, ক্যাপসিডের উপর নির্ভর করে, ভিরিয়নের উপর নির্ভর করে, তাদের নিউক্লিক অ্যাসিডের উপর নির্ভর করে বিভিন্নভাবে ভাইরাসকে ভাগ করা যায়। আমরা ডিএনএ আরএনএ এবং এনভেলপ নন এনভেলপটা দেখেছি। তো ওগুলাতে আপনারা যদি এখানে এক্সাম্পল করে লেখেন তাহলে বুঝতে পারবেন কোনটা ইকোসাহেড্রাল কোনটা কমপ্লেক্স। ওকে। দেন হচ্ছে যে ফিজিক্যাল টাইপের উপরও নির্ভর করে এগুলো আপনাদের দরকার না, এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিস, মাইক্রোবায়োলজিস্টরা পড়বে। আচ্ছা, এরপরে তো আমরা পড়লাম হচ্ছে ভাইরাল রিপ্লিকেশন সম্পর্কে। রিপ্লিকেশনটা কী জিনিস? রিপ্লিকেশন মানে হচ্ছে রিপ্রোডাকশন। ওরা কিছু স্টেপস ফলো করে, অ্যাটাচ করে, পেনিট্রেশন করে, আনকোটিং করে, জিন এক্সপ্রেশন করে, দেন রিলিজ করে, অ্যাসেম্বলি অ্যান্ড রিলিজ। রিলিজ করে কী করবে ওরা? অ্যাসেম্বলি অ্যান্ড রিলিজ করে, এই যে অ্যাসেম্বলি অ্যান্ড রিলিজটা করে ওরা কী করবে? এরপরে হোস্ট সেলটাকে ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে। ঠিক আছে, এরপরে আমাদের শেষ, আর কিছু আপাতত পড়বো না। জিন এক্সপ্রেশনটা বাদে বাকিগুলো বুঝলাম। জিন এক্সপ্রেশন এখন পড়া লাগবে না। হ্যাঁ, জিন এক্সপ্রেশন এখন বোঝা লাগবে না বাবা। জিন এক্সপ্রেশন অনেক কঠিন জিনিস। এটা হচ্ছে তারা পড়ে, মাইক্রোবায়োলজিস্টরা বা যারা জেনেটিক্স পড়ে তারা। ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আজকের মতো শেষ। কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি অলরেডি 5 মিনিট বেশি নিয়ে নিয়েছি। 40, ক্লাস ছিল 35 পর্যন্ত, আমি 40 নিয়ে নিয়েছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যতটুকু পড়েছি ততটুকু পড়ে নিতে হবে, ঠিক আছে? এটা এটা মাস্ট পড়তে হবে। ভাইরাল রিপ্লিকেশনের প্রসেসগুলো পড়তে হবে, আর এটা না পড়লেও চলবে। ওকে, ভাইরাল রিপ্লিকেশনের প্রসেসগুলো পড়তে হবে। আজকে কিন্তু বেশি পড়া নাই, টোটালটা পড়ে নেবেন, টোটালটা পড়ে নেবেন ভাইরাল রিপ্লিকেশনের আগ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।